বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবার প্রথম গল্পের আপডেট পেতে। নমস্কার, আমি তৃষা, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের আজকের গল্প অন্তর্লেখার কলমে শিমুল কুড়ির জঙ্গলে। গল্প পাঠে সায়ন্তন এবং গল্পের সূত্রাধারে আমি তৃষা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শিমুল কুড়ির জঙ্গলে। মনোহর কাকা আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে আমাদের খুব প্রিয় একজন। এর একাধিক কারণ বর্তমান। এই যেমন ধরুন, ছেলে ছোকরাদের মতো পাড়ার যে কোনো অনুষ্ঠানে অন্যের সমস্যায় ঝাঁপিয়ে পড়া, সরস্বতী পুজোর থেকে শুরু করে বিশ্বকর্মা কিংবা দুর্গা পুজোয় নিজের থেকে একটু বেশি চাঁদা দেওয়া এবং দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করা। তবে আমাদের মধ্যে ওনার প্রসিদ্ধির কারণ হলো ওনার জীবনের বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতা শোনার লোভ। আমরা অবশ্য সেসব অভিজ্ঞতাগুলোকে গল্প বলে আখ্যায়িত করে থাকি, কিন্তু ওনার তাতে প্রবল আপত্তি। ওনার বক্তব্য, ওনার বলা সমস্ত অভিজ্ঞতা সূর্যোদয় এবং সূর্যাস্তের মতোই সত্যি। আমরাও ওনাকে এই বিষয়ে খুব একটা বেশি ঘাঁটাই না। যদি বেশি ঘাঁটাঘাঁটি করলে গল্প বলাটাই বন্ধ করে দেন। আমরা মূলত আমি, গোপাল, বিদ্যুৎ আর শিবেন প্রতি রবিবার বিকেল করে পৌঁছে যাই মনোহর কাকার বাড়ির সামনের চায়ের দোকানে। ওখানে বসেই আসর জমে। সাথে চায়ের দোকানের হরিদাও আমাদের সাথে যোগ দেয়। গল্প আর আয়েশ করে গরম ধোঁয়া ওঠা চা আর প্রজাপতি বিস্কুট, যেন স্বর্গ। প্রতি রবিবারের মতো আজকেও গেলাম বৈকালিক আড্ডায়। আজ যদিও কিছুটা দেরি হয়ে গিয়েছিল গিন্নির মুখঝামটা খেতে খেতে। মুডফুট একেবারে খারাপ ছিল। তারপর আবার আকাশ জোড়া মন খারাপই, শীত শেষের মেঘ। তবে বৃষ্টি হয়নি এই রক্ষে। সেদিন আমি যখন আড্ডায় পৌঁছই তখন সবাই হাজির হয়ে গেছে এবং আড্ডার মধ্যমণি হয়ে বসে আছেন আমাদের সকলের প্রিয় মনোহর কাকা। আমাকে দেখে উনি বলে উঠলেন, কি হে বিকাশ, আজ এত দেরি? উত্তরের অবকাশ না দিয়েই তিনি বলে চললেন, নাও নাও, বসো বসো। কই রে হরি, দে ওকে এক পেয়ালা চা আর দুটো বিস্কুট দে। আমি বললাম, চা তো হবেই কাকা, কিন্তু যার জন্য আমাদের এইখানে একত্রিত হওয়া, মানে ওই আপনার রোমহর্ষকর সব অভিজ্ঞতার একটা শুনিয়ে ফেলুন দেখিনি। হ্যাঁ, কাকা বললেন, তা তো হবেই। আজ তোমাদের একটা জবরদস্ত গ্রাম বাংলার রহস্যময় রাতের অভিজ্ঞতার কথা শোনাবো। আমরা শহরের মানুষ, গ্রামের প্রতি তাই আকর্ষণ এবং আগ্রহ দুই বেশি। আমাদের সবার চিৎকার করে সম্মতি জানানোয় কাকা সবার মুখের দিকে চেয়ে নিয়ে নিজের মনেই একটু হাসলেন। তারপর বললেন, আচ্ছা শান্ত হও, বলছি বলছি। গলায় এক ঢোক গরম চা ঢেলে নিয়ে একটু গলা খাঁকড়ে কাকা শুরু করলেন। এ হলো আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, বুঝলে? তখন তোমাদের অনেকের জন্ম হয়নি। গেছিলাম এক বিয়ে বাড়ির নেমন্তন্নে, কলকাতা থেকে প্রায় 172 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামে। কলকাতার মতো শহরাঞ্চলে বসবাসের জন্য গ্রামে যাওয়ার খুব একটা সুযোগ হয়ে ওঠেনি এর আগে। আর যেহেতু অফিসের গুচ্ছের ছুটি পাওনা থাকায় এবং সবুজের মাঝে কটা দিন কাটানোর প্রবল আকর্ষণে অবশেষে বিয়ে বাড়ির দিন 5 আগে উঠে পড়লাম রেলগাড়িতে। বাড়ির সবাই নানা কাজে ব্যস্ত, তাই একাই যাচ্ছি নেমন্তন্ন রক্ষার্থে। বিয়েটা আমার এক দূর সম্পর্কের মামার মেয়ের। গ্রামের নাম ধূপগড়। কলকাতা থেকে যখন 4 ঘন্টার দূরত্বে অবস্থিত ধূপগড় যাওয়ার একমাত্র এবং নিকটস্থ স্টেশনে গিয়ে পৌঁছলাম,
তখন সন্ধ্যা 6টা। স্টেশন থেকে গ্রামে পৌঁছানোর একমাত্র পথ গরুর গাড়ি। ওরকম প্রত্যন্ত গ্রামে সে সময় গরুর গাড়ি ভরসা, তাও খুব কম, এবং গাড়ি ভর্তি না হলে চালক রওনা দেবে না। আর রওনা দিলেও তোমায় দিতে হবে পাক্কা 10 টাকা। তখন 10 টাকার মূল্য এখনকার 500 টাকার বেশি বই কম নয়। 6টার সময় রেলগাড়ি থেকে নেমে পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা গরুর গাড়ি পেলাম। তবে গাড়ি একেবারে ফাঁকা। ভয় হলো গাড়ি বোধহয় আমাকে একা নিয়ে যাবে না। এই ভেবে আমি কিছুটা এগিয়ে গেলাম চালকের দিকে। চালকের আগাগোড়া চাদর দিয়ে মোড়া। অস্বাভাবিক নয়, কারণ এখনো এই দিকে বেশ শীত শীত ভাব। ক্রমশ অন্ধকার নেমে আসায় চালকের মুখটাও ঠাউর করতে পারলাম না। একটু গলা খাকড়ে বললাম, মানে আমি যেতাম আর কি ওই ধূপগড়, যদি একটু পৌঁছে দাও খুব ভালো হয়। আসলে আমি এখানে একেবারেই নতুন। আমাকে থামিয়ে একটু আঞ্চলিক টানে চালক বলে উঠল, আপনি কি একাই আছেন নাকি সাথে আর কেউ আছে? গলাটা শুনে একটু অদ্ভুত লাগলো। একটা মানুষের কণ্ঠস্বর কিভাবে এতটা ঋণঋণে অথচ শীতল হয়? আমার উত্তর না পেয়ে লোকটি আবার বলে উঠল, কি হলো, আর কেউ আছে আপনার সাথে? আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, না, আসলে আমি একাই আছি। তুমি যদি আমাকে একটু পৌঁছে দাও, যদি কিছু বেশি ভাড়া দিতে হয়। লোকটি আমাকে থামিয়ে দিয়ে অদ্ভুতভাবে কিছুটা দ্রুততার সাথে বলে উঠল, সমস্যা নেই, উঠে আসেন। এমন অপ্রত্যাশিত কথা শুনব বলে ভাবিনি, তাই ওনার কথা প্রথমে শুনে কিছুটা হকচকিয়েই গেলাম। কিন্তু না, এত ভাবলে তো চলবে না। এই অমাবস্যার রাতে অজানা অচেনা একটা জায়গায় দাঁড়িয়ে এত ভাবতে নেই। আমি ধুতির কোঁচাটা সামান্য তুলে উঠে বসলাম গরুর গাড়িতে। চালক গাড়ি চালাতে শুরু করলে। আগেই বলেছি চালকের আপাদ মস্তক চাদর দিয়ে ঢাকা, তার উপর অমাবস্যার রাত, তাই চালককে দেখার কোনো সুযোগ আমার ছিল না। কৌতূহল যে খুব একটা ছিল না তাও নয়। আমার তখন একমাত্র লক্ষ্য ছিল যে করেই হোক ধূপগড়ে পৌঁছনো। তবু বাহ্যিক দৈহিক গঠন দেখে যতটুকু বুঝলাম, চালক মধ্যবয়স্ক। গলার স্বর আগেই বলেছি ঋণঋণে, অথচ একটা অদ্ভুত শীতলতা আছে। ব্যাস, এটুকু ছাড়া চালক সম্পর্কে আর কোনো কিছুই দৃষ্টিগোচর হয়নি আমার। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর এতক্ষণ চুপচাপ থেকে অবশেষে আমি নিজেই কথা বলা শুরু করলাম। আচ্ছা, তোমার গ্রামও কি ধূপগড়ে? প্রশ্ন করার পর প্রায় আধ মিনিট সব নিশ্চুপ, শুনশান। একবার মনে হলো লোকটি বোধহয় শুনতেই পায়নি আমার কথা। যেই আর একবার প্রশ্নটা পুনরায় করতে যাব, তখনই ও একটু শুকনো কেশে বলে উঠল, আগে না, আমার বাড়ি আরও কিছুটা আগে। আমি সংক্ষেপে আচ্ছা বললাম। তারপর আরও প্রায় 5 মিনিট সব চুপচাপ। আবারও আমি নিজের থেকেই কথা শুরু করার জন্য বললাম, তোমার নাম কি? লোকটি আবার কিছুটা সময় নিয়ে আস্তে করে বলে উঠল, আগে আমার নাম হলো রূপচাঁদ। আমি আবার বললাম, আচ্ছা রূপচাঁদ, এই রাস্তা দিয়ে কি রোজ তুমি যাওয়া আসা করো? না, মানে এই রাতের বেলার কথা বলছি আর কি।
আবারও বেশ কিছুক্ষণ চুপ থেকে একটা কাষ্ঠ হাসি হেসে ও আমার প্রশ্ন এড়িয়ে গেল। আমিও খানিকটা নিষ্প্রভ হয়ে প্রশ্ন থেকে নিজেকে সংযত করে নিলাম। তক্ষুনি আমার রেডিয়ামযুক্ত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 9:15। আমরা একটা অন্ধকার মেঠো পথ দিয়ে এগিয়ে যাচ্ছি ক্রমশ। গাড়িতে লাগানো এক ক্ষীণ হয়ে আসা লণ্ঠন, এই আলোতে কিভাবে গরুরা কিংবা রূপচাঁদ গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে তা ওরা আর ভগবানই জানে। হয়তো দীর্ঘদিনের অভ্যাস, তাই অসুবিধা হচ্ছে না। গাড়ি যে পথ দিয়ে যাচ্ছে তার দুপাশে কেবল জঙ্গল, জনমানবহীন এমন তমসাচ্ছন্ন রহস্যময়ী রাত আমার জীবনে এর আগে আর আসেনি। চারিদিকে কান পাতলে যেন শোনা যায় গায়ে গায়ে লেগে থাকা বড় বড় গাছেদের গোপন ষড়যন্ত্র। এমন জীবন্ত জঙ্গল অনুধাবনের ভাগ্য কখনো হবে বলে ভাবিনি আমি। আমাদের শহুরে জীবনে নীরবতা খুব আহ্লাদের। একটু নীরবতার জন্য আমরা বিদ্বেষ করি, কিন্তু ওরকম একটি জনবসতিহীন জনবিরল নিবিড় অরণ্যের নীরবতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমরা চাক্ষুষ না করলে বিশ্বাস করবে না বাবু, তা আমি জানি। তবু বলবো, অনুভব করার চেষ্টা করো অন্তত। এই অসহ্য নীরবতা সহ্য করতে করতে সামান্য ঝিমুনি এলো যেন। জানি এই অকল্পনীয় পরিবেশে ঘুমোনোটা ঠিক সহজ নয়, তবু কেন জানি না চোখ জুড়ে তন্দ্রা এলো। হয়তো প্রায় সারাদিন জুড়ে রেলগাড়ির যাত্রায় ক্লান্ত হয়ে যাওয়ার ফল। এরকম ভাবে কতক্ষণ ঘুমের ঘোরে ছিলাম ঠিক মনে নেই। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুমটা তড়াক করে কেটে গেল। চোখ কচলাতে কচলাতে বললাম, কি হে রূপচাঁদ, কি হলো? রাস্তায় কিছু হলো নাকি? এরমভাবে গাড়িটা ঝাঁকুনি খেলো যে? ওই দিক থেকে অনেকক্ষণ পরেও কোনো উত্তর এলো না। এইবার আমি একটু বিরক্তির সুরেই বললাম, আহ রূপচাঁদ, কি হলোটা কি? কিছু জিজ্ঞাসা করছি তো আমি। আমার এই কথার প্রায় মিনিট 2 পরে রূপচাঁদ একটা মস্ত ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, চুপ 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 করেন বাবু, এখানে এত জোরে কথা বলবেন নি, ওই শয়তান শুনতে পাবে তো। ও একবার মানুষের সন্ধান পেলে মহা সর্বনাশ কাণ্ড হয়ে যাবে বাবু। আর এই সময় গরুগুলার যে কি হলো, এখানেই ওদের দাঁড়াতে মন গেল। কেন, এখানে কি সমস্যা? হ্যাঁ মানছি অন্ধকার রাত, তার উপর আবার ঘন অরণ্য, কিন্তু পুরো রাস্তা জুড়েই তো একই অবস্থা। তাহলে তুমি এই নির্দিষ্ট এই স্থানের কথা কেন বলছো? তাছাড়া ওটা কে? এই অন্ধকারে রাতে জঙ্গলের মাঝে গাড়ি দাঁড় করিয়ে তুমি কি আমার সাথে মশকরা করছো নাকি? না না বাবু, একই কথা মস্করা করবো কেন? যা সত্যি তাই তো বলছি আমি। আহ থামো তো। আর তোমার সত্যি কেন যে এই ধ্যাড়ে গোবিন্দপুরে আসতে গেলাম? ধুর, এই তুমি এখন নেমে দেখো তো এই গরুগুলোর কি হলো, চোট টোট পেলো নাকি কিছুতে? আর তোমার লণ্ঠনের যে অবস্থা, কিছুই তো দেখা যায় না। এখান থেকে নামতে হবে নাকি? হ্যাঁ নামতে হবে। যখন দায়িত্ব নিয়েছো গন্তব্যে পৌঁছানোর, তখন দায়িত্বটা পালন করো। নামো, গিয়ে দেখো। কিন্তু বাবু, এ তো শিমুলকুড়ির জঙ্গল, এ যে বড় ভয়ঙ্কর। কিসের ভয়ঙ্কর? কোনো বন্য জীবজন্তু আছে নাকি? তা তো আছেই বাবু, তবে এই জঙ্গলে বন্য জীবের চেয়েও ভয়ঙ্কর এক জীব আছে। ভয়ঙ্কর জীব মানেটা কি? ছাড়েন ছাড়েন বাবু, এখানে তারা এসব কথা বলা ঠিক নয়। যদি যাত্রা আপনারা উদ্ধার করতে পারি তবে বলবো এখন। কি এই যাত্রা আমাকে উদ্ধার করার মানেটা কি? আরে এখন এসব কথা বাদ দেন না, বরং ঠাকুর নাম করেন, ঠাকুর নাম করেন। এই এই তোমার মাথা ঠিক আছে রূপচাঁদ? হ্যাঁ, কী সব অবলতাবল বলছো? আর ভালো লাগছে না এগুলো কিন্তু।
আমার কথা শেষ হতে না হতেই অদ্ভুত একটা শব্দ ভেসে এলো জঙ্গলের গভীর থেকে। ঠিক কিসের শব্দ বুঝতে পারলাম না। দূর থেকে ভেসে আসা শীষ দেওয়ার মতো শব্দ। শীষ? ঠিক শীষ নয়, বাঁশির শব্দ। তবে সাধারণ বাঁশির মতো নয়, অদ্ভুত একটা বাঁশির শব্দ, যে শব্দ আকর্ষণ করে, মোহিত করে, আবার অদ্ভুত এক শিহরণের সৃষ্টি করে দেহের প্রতিটি রন্ধ্রে। শব্দের মোহে আমি গাড়ি থেকে নামার জন্য যেই না পা বাড়িয়েছি, ঠিক তখনই হঠাৎ রূপচাঁদ আর্তনাদ করে বলে উঠল, এই কি করছেন বাবু? নামবে না, আপনার দুটি পায়ে পড়ি। রূপচাঁদের কথায় হঠাৎ করে যেন অন্য কোনো জগৎ থেকে বর্তমানে ফিরে এলাম আমি। বলে উঠলাম, কি করতে যাচ্ছিলাম আমি? এ কি গাড়ি থেকে নেমেছিলাম নাকি? কিন্তু কেন? এ কি আমার কিছু মনে পড়ছে না কেন? কি যেন একটা শব্দ। কিচ্ছু হয় নাই আপনার বাবু, আপনি একটু শান্ত হয়ে বসেন। আমি বরং দেখে আসি গরু দুটোর কি হলো। আপনি কিন্তু নামবেন নি বাবু। অন্য সময় হলে নিশ্চয়ই ওর এই নিষেধের কারণ এবং তা নিয়ে তর্ক জুড়ে দিতাম, কিন্তু আগের আকস্মিক ঘটনাটা আমাকে এতটাই বিচলিত করে তুলেছিল যে আমি আর কোনো প্রশ্ন উত্তর কিংবা তর্কে না গিয়ে সংক্ষেপে বলে চুপ করে গাড়ির ভিতরে নিঃশব্দে বসে থাকলাম। ওদিকে রূপচাঁদ গাড়ি থেকে নেমে খুব আস্তে গরুগুলোর কানের কাছে কি যেন বলতে লাগলো, ঠিক মন্ত্র পড়ার মতো, এবং তারপরেই গাড়ি যেন নড়ে উঠল। অবাক হলাম বেশ। যে গরুরা এতক্ষণ ধরে প্রায় নিঃসাড় হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ এমন কি মন্ত্র বলল ওদের কানে রূপচাঁদ যে ওরা এভাবে নড়ে বসেছে। এসব ভাবনায় ছেদ পড়ল রূপচাঁদের কণ্ঠে, বাবু শক্ত করে ধরে বসেন, রাস্তা ভালো না। তারপর আবার গাড়ি জোরে চলবে। আর একটা কথা, দয়া করে কিচ্ছু প্রশ্ন করবেন না। এখন যা বলবো শুধু মেনে যাবেন। আপনি চাইলে সবটা আপনাকে পরে বলবো, কিন্তু এখন শুধু যা বলবো তা শুনে যাবেন যদি প্রাণে বাঁচতে চান। রূপচাঁদের শেষ কথাটা শুনে হঠাৎ কেমন যেন ভয় করতে লাগলো আমার। এমনিতে আমি ভীতু মানুষ নই। দেশের কত দুর্গম জায়গা একা একা ঘুরে বেরিয়েছি আমি। কত দুর্গম পার্বত্য প্রদেশ, সমুদ্র, অথচ একটিবারও এই প্রাণ খোয়ানোর ভয় আমাকে জাপটে ধরেনি কোনোদিনও। অথচ এই অখ্যাত গ্রাম বাংলার সামান্য একটা জঙ্গলে দাঁড়িয়ে কেন আমার প্রাণের ভয় করছে? না, এটা কিন্তু শুধুমাত্র রূপচাঁদের কথার ভয় নয়, এ আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের ঘোষণা। এই জঙ্গলে এমন কিছু তো আছেই যা অতীব ভয়ঙ্কর, যার সাথে পার্থিব কোনো শক্তির তুলনা হয় না, যা অপার্থিব, পাশবিক কিংবা স্বয়ং মৃত্যুর দূত। আমার থেকে কোনো উত্তর না পেয়ে রূপচাঁদ আবার বলে উঠল, বাবু আপনি কি আমার কথা শুনতে পেলেন? শক্ত করে ধরে বসেন, এবার গাড়ি চলবে। আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে শিমুলকুড়ির জঙ্গল পেরোতে হবে। তার আসার সময় হয়েছে, আমি তার গন্ধ পাচ্ছি। আমাদের হাতে সময় বড় কম। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে গিজগিজ করছিল। এই যেমন, কার আসার সময় হয়েছে, সে এলে কি হবে, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু, তা বুঝতে পারছি ঠিকই, কিন্তু কতটা ভয়ঙ্কর? এসব ভাবনাকে মাথার ভেতরে ঘুম পাড়িয়ে আমি খুব ধীরে রূপচাঁদকে শুধু বললাম, আচ্ছা চলো। রূপচাঁদ গাড়ি চালাতে যেই না শুরু করেছে,
ঠিক তখনই এক ভয়ঙ্কর গর্জনের শব্দে পুরো শিমুলকুড়ির জঙ্গল যেন কেঁপে উঠল। আমি অনুভব করলাম আমাদের গাড়ির 20 থেকে 25 গজের মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ছুটে আসছে আমাদের গাড়ির দিকেই। যেই না পেছন ঘুরে সেই ভয়ঙ্কর গর্জনের উৎসটিকে দেখতে যাব, ঠিক তখনই রূপচাঁদ কেমন করে যেন আমার মনের কথা বুঝতে পেরে বলে উঠল, পিছনে থাকাবেননি বাবু, দোহাই আপনার, ও দৃশ্য আপনি সহ্য করতে পারবেননি। আমি জিজ্ঞাসা করলাম, কেন? কি এমন দৃশ্য যা আমার সহ্যের বাইরে? রূপচাঁদ চাপা গলায় কিছুটা ধমকের সুরে বলল, এত কথা বলেন কেন? ওই শয়তান শুনতে পেলে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। চুপ করেন, চুপ করেন, আমি আপনার সবটুকু বলবো বলছি তো। আগে আগে অভিশপ্ত জঙ্গলটা পেরোতে দিন। আমি আর কিচ্ছুটি বললাম না। রূপচাঁদের কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা উপেক্ষা করার সাধ্য আমার হলো না। এদিকে মনে হলো সেই ভয়ঙ্কর জিনিসটা আরও কিছুটা এগিয়ে এসেছে আমাদের গাড়ির দিকে। হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবে এই গাড়ি, আর তারপরেই কোনো চরম সর্বনাশ ঘটতে চলেছে। এসব ভাবতে ভাবতেই দেখলাম কি যেন মন্ত্র পড়ার মতো শব্দ করতে লাগলো রূপচাঁদ। সাথে সাথে গাড়ির গতি আরো অনেকটা বেড়ে গেল। আমার মনে হলো এ কোনো গরুর গাড়ি নয়, হতেই পারে না। গরুর গাড়ি এত দ্রুত চলতে পারে না, কোনো পরিস্থিতিতেই নয়। এ যেন কোনো মোটর গাড়ি। পিছনের অপার্থিব জিনিসটাও তার দৌড়নোর গতি বাড়িয়েছে অনুভব করলাম। তার পায়ের শব্দে পুরো জঙ্গল যেন কাঁপছে, আর তার মুখ থেকে ক্রমাগত বেরিয়ে আসা গর্জনের শব্দ যেন জঙ্গলের প্রতিটি গাছের শিরায় শিরায় ছড়িয়ে যাচ্ছে বেতার তরঙ্গের মতো। এক মুহূর্তে মনে হলো পুরো জঙ্গল যেন এই মুহূর্তে জীবন্ত। হঠাৎ আকাশ জুড়ে শোনা গেল ভয়ঙ্কর মেঘের গর্জন, আর তার মাঝেই একটা অসম্ভব মোটা পুরুষ কণ্ঠ। ঠিক পুরুষ কণ্ঠ বলাটা ভুল, কারণ সেই কণ্ঠস্বরের সাথে পার্থিব কোনো শব্দের সাদৃশ্য নেই, একেবারেই নেই। গাম্ভীর্যতার প্রেক্ষিতে তোমাদের বোঝার সুবিধার্থে ওই পুরুষ শব্দটি ব্যবহার করলাম আর কি। সেই শব্দ অতি ভয়ঙ্কর ও ধমনীতে তীব্র শিহরণ জাগানো হলেও পরিষ্কার বাংলা, তাই ওই অপার্থিব বস্তুটি কি বলছে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। তোমার আশা কখনোই পূরণ হবে না লোভী কাপালিক। অন্তত আমি যতদিন এ জগৎ ত্যাগ না করছি ততদিন তো নাই। আর তুমি নিশ্চয়ই ভালো করেই জানো, এ পৃথিবীর বুকে তোমার অস্তিত্ব যতদিন, আমিও ততদিন থাকবো। তোমার ধ্বংস না দেখে আমি এ জগৎ ছাড়ব না। মানুষের প্রাণ নিয়ে খেলা করার খুব শখ তোমার, না? আমি যতদিন আছি তোমার সে শখ কোনোদিন পূরণ হবে না। রূপচাঁদের কথায় ভয়ঙ্কর এক চিৎকার করে উঠল ওই অপার্থিব বস্তু। গাড়ি আরো জোরে চলতে শুরু করলো। না, ঠিক চলছে না গাড়ি, যেন এবার রাস্তা থেকে কিছুটা উপরে উঠে খুব জোরে উড়ে যাচ্ছে। এইবার মনে হলো গাড়ির গতির সাথে যেন ঠিক পাল্লা দিয়ে উঠতে পারল না ওই অপার্থিব বস্তুটি, কিছুটা পিছিয়ে গেল যেন। এইবার আমার কৌতূহল যেন ছাপিয়ে গেল রূপচাঁদের সব নিষেধাজ্ঞা। আমাকে যে ওই অপার্থিব বস্তুটিকে একবার চাক্ষুষ করতেই হবে, না হলে আমার শান্তি নেই। কৌতূহল চেপে থাকতে না পেরে যেই না গাড়ির পিছনের দিকের পর্দাটা সরাতে যাব, ঠিক তখনই রূপচাঁদ প্রচণ্ড চিৎকার করে বলে উঠল, এই ও পর্দা তুলবেন নি বাবু, তুলবেন নি। ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিকই। আমরা বিপদ সীমার বাইরে চলে যাব আর কয়েক গজ পেরিয়ে, কিন্তু এ দৃশ্য আপনার সহ্য হবে না। ওদিকে চাইবেন না দয়া করে। রূপচাঁদের নিষেধ এবারে যেন আমাকে ঠেকাতে পারল না। বিপদ সীমা যখন পেরিয়েই যাচ্ছি, তখন আর অদৃশ্য দেখতে কি সমস্যা? জীবনে সব কিছু পারলেও কৌতূহল দমন করা আমার পক্ষে সত্যিই খুব কঠিন। তাই
সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমি পর্দাটা অবশেষে সরিয়েই ফেললাম। আর সরিয়ে ফেলা মাত্রই ভয়ঙ্কর দৃশ্য। উফ, এ কি দৃশ্য! এ কিভাবে সম্ভব? অমাবস্যার ওই মিশকালো অন্ধকারে ভয়ঙ্কর এক বিশাল অবয়ব আকৃতির অগ্নিবলয়, যা এই নিকষ অন্ধকার থেকে নিজেকে পৃথক করে এক অপার্থিব দেহাবরণ ফুটিয়ে তুলেছে। সেই লম্বাটে অগ্নিবলয় দৈর্ঘ্যে প্রায় 10 ফুট, প্রস্থে 3 ফুটের ন্যায়। পিছনের গোটা রাস্তাটা জুড়ে দাঁড়িয়ে সেই অবয়ব। হাত পা আলাদা করে চিহ্নিতকরণের উপায় নেই এই অন্ধকারের জন্য। তবে যেটা সব থেকে দৃষ্টি আকর্ষণ করছে কিংবা ভয়ের সঞ্চার ঘটাচ্ছে, তা হলো ওই অবয়বের দুটো অত্যধিক বড় কমলা রঙের অগ্নিবলয়ের মতো চোখ, আর মধ্যেখানে রাজহংসের মতো সাদা গোলাকার মণি, যা স্থির আমার দিকে। উফ, কি ভয়ঙ্কর! আজও মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। আর তার চেয়েও যেটা ভয়ঙ্করতম, তা হলো ওই দুটো অগ্নিগোলকের মতো চোখের কিছুটা নিচে, ঠিক মাঝ বরাবর বেরিয়ে আসা লাল টকটকে লালায়িত একটা ভয়ঙ্কর লম্বা জিভ, যা দিয়ে অনবরত রক্তের মতো লাল টকটকে লালা পড়ছে। এবং জিভ ক্রমশ আরো লম্বা হতে হতে আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে, যেন এক নিমেষে আমাকে জড়িয়ে আমার সমস্ত প্রাণ রস শুষে নেবে ওই অতিকায় অপার্থিব জীব। আমার থেকে ওই জীব মাত্র আর 10 গজ দূরে। সেকেন্ডে সেই দূরত্ব কমে এলো 1 গজ। আমি চেঁচিয়ে উঠলাম। এই জনমানবহীন অচেনা জঙ্গলে আসন্ন নিশ্চিত মৃত্যুকে স্বয়ং চোখের সামনে দেখে আমি ক্রমে সংজ্ঞা হারিয়ে ফেললাম। আমার মনে হলো আমি ক্রমশ আসন্ন মৃত্যুর দিকে ঢলে পড়ছি ধীরে ধীরে। যখন চোখ খুললাম, তখন আকাশে আলো আঁধারের খেলা চলছে। আমি তখন গরুর গাড়িতে শুয়ে। আকাশ পরিষ্কার হতে তখনও প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। চোখ খুলেই এক মুহূর্তের জন্য সব কিছু শূন্য লাগলো আমার। না, কিচ্ছু মনে পড়ছে না। এমনকি আমি কোথায়, কি উদ্দেশ্যে আমার এখানে আসা, সেটুকু পর্যন্ত মনে নেই আমার। তার প্রায় 5 মিনিট পর একটু ধাতস্থ হতেই ধীরে ধীরে ধূপগড়ে আসার পরিকল্পনা থেকে রেলগাড়ি এবং অবশেষে কাল রাতের ওই মৃত্যুর মতো কালো দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। সেই ভয়ঙ্কর অগ্নিবলয়ে আবৃত অবয়ব, সেই চোখ, সেই প্রকাণ্ড জীব। না, হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর একটা চিৎকার করে উঠে বসলাম আমি। আমার ভয়ার্ত চিৎকার শুনে কোথা থেকে যেন ছুটে এলো রূপচাঁদ, আমার কালকের রাতের সারথি। শুধুই কি সারথি? ও আমার রক্ষাকর্তা। আমি ছলো ছলো চোখে তাকালাম ওর দিকে। এতক্ষণে ওর মুখটা আমার দৃষ্টিগোচর হলো। কাল ওই অন্ধকার, তারপর চাদর দিয়ে আপাদ মস্তক মুড়ে রাখার ফলে তার মুখ আমি দেখতে পাইনি। আজ এই আধো আলো আধো আধারে তার মুখ যতটুকু দৃশ্যমান হলো, তা থেকে এটুকু বুঝলাম যে তার মুখের গড়ন কিছুটা লম্বাটে, কপালে বয়সের ভারে সৃষ্ট অস্বাভাবিক ভাঁজ, চোখ দুটো লাশ কাটা ঘরে থাকা মৃতদেহের মতো শান্ত শীতল। সেই চোখের দিকে তাকালে মানুষ অনায়াসে বলতে পারে এ কোনো জীবন্ত মানুষের চোখ হতে পারে না। এত পলকহীন শীতল চোখ কোনো জীবিত মানুষের হয় না।
তবু ওই চোখ দেখে মনে কোনো ভীতির আবেশ আসে না, বরং ওই চোখে অদ্ভুত এক আশ্বাস আছে, পাশে থাকার আশ্বাস। এই চোখকে বিশ্বাস করা যায়। এসব ভাবতে ভাবতেই রূপচাঁদের কণ্ঠ আমার কর্ণগোচর হলো। কি গো বাবু, এখন কেমন লাগতাছে শরীর? আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রূপচাঁদ, আমি কি কাল সংজ্ঞা হারিয়ে ফেলেছিলাম? কি হয়েছিল আমার? আর আর ওই ভয়ঙ্কর অবয়ব, উফ উফ, ওর থেকে কি করে রক্ষা পেলাম আমি? হ্যাঁ, ও তো আমাকে শেষ করে ফেলার জন্য ওর ভয়ঙ্কর লালায়িত জীব আমার দিকে ক্রমশ এগিয়ে নিয়ে আসছিল। তারপর না 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 না, তারপর তো আমার আর কিছু মনে নেই। রূপচাঁদ বলে উঠল, তারপরে আর কি, আমার গরুর গাড়ি প্রায় উড়াই নিয়ে গেছিল আমাদের ওই শিমুলকুড়ির বিপদ সীমার বাইরে। আর তারপর তো আর কোনো শক্তি খাটে না ওই অপশক্তির। লেন দেখি এবার আপনারা গাড়িতে শান্ত হয়ে বসেন দেখি। আপনি তো চাটুর্যে বাড়ি যাবেন না? চলুন পুছে দিয়ে আসি। হ্যাঁ, রামনাথ চ্যাটার্জি আসলে আমার দূর সম্পর্কের মামা। তার মেয়ের বিয়ে উপলক্ষেই আমার এখানে আসা। কিন্তু তুমি কি করে জানলে আমি ও বাড়ি যাব? তোমার গাড়িতে চাপার সময় তো আমি এত কিছু বলিনি, শুধু বলেছিলাম যে ধূপ করে যাব। তাহলে তুমি? আমার কথা শুনে রূপচাঁদ একটু বোকার মতো হে হে করে হেসে বলল, আসলে একটু আন্দাজ করলুম আর কি। ওনার মেয়েরই তো বিয়ে, তাই কুটুম আসার কোথাও বাড়িতে। চলেন চলেন, আমি পৌঁছে দিই। এখান থেকে ওনার বাড়ি 5 মিনিট মতো। না রূপচাঁদ, আমি এখন তোমার সাথে ও বাড়িতে যাব না। ও বাড়ি যাওয়ার আগে আমিও অপশক্তির সম্পর্কে জানতে চাই। আর তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু, ওই বিপদ থেকে বেরিয়ে আসার পর তুমি আমাকে সবটা বলবে, সবটা। এবারে রূপচাঁদ মাথা চুলকে কিছু একটা ভেবে বলে উঠল, আমার মনে আছে সে কথা, কিন্তু বাবু আমার হাতে তো আর বেশি সময় লাই। আকাশে আলো ভালোভাবে ফুটলে তো আর আমার এখানে থাকা চলে না। আমি ব্রু দুখানা কুঁচকে জিজ্ঞাসা করলাম, কেন বলো দেখি? রূপচাঁদ মুখে একটু কাঁচু মাচু ভাব করে কিছু একটা ভেবে একটু হেসে নিয়ে বলল, ও একটু কাজ আছে আর কি। আমি বললাম, সে থাক রূপচাঁদ, তখন যেও না হয়। এখন তো ভোরের আলো ফুটতে প্রায় 1.5 ঘন্টা বাকি আছে। এর মধ্যে একটু বলে ফেলো তো দেখি ওই অপার্থিব বস্তুটির রহস্য। রূপচাঁদ বলল, আপনি দেখছি ও কাহিনী না শোনালে আমারে ছাড়বেন না। আচ্ছা শুনেন তবে, আমি সংক্ষেপে বলছি খন। এই কাহিনী মূলে যে ঘটনা তা আজ থেকে প্রায় 60-70 বছর আগেকার। ধূপগড় আর শিমুলকুড়ি জঙ্গলের মাঝে ছিল এক বেদে পাড়া, যেখানে আছে। আমি বললাম, ওইখানেই বুঝি তোমার বাড়ি? রূপচাঁদ সংক্ষেপে আজ্ঞে হ্যাঁ বলে পরবর্তী ঘটনা বলে চলল। জঙ্গল থেকে সাপ ধরে এনে তাদের খেলা দেখিয়ে জীবিকা অর্জন করত সেই বেদে পাড়ায় বসবাসকারী লোকজন। তবে তাদের মধ্যে কেউ কেউ ওঝা হিসেবেও কাজ করত। সেই বেদেদের কিছু ছেলেপুলে ছিল, তারা দলটল বিধে খেলাধুলা, গাছে চড়া, সাপ ধরা সবটাই করত। সেই দলের প্রধান ছিল মধু। এই শিমুলকুড়ির জঙ্গলের পাশে বস্তি গড়া বিদেদের ছেলে ছিল মধু। ওদের জাত স্বভাব গুণে অত্যাধিক সাহসী। ওই শিমুলকুড়ির জঙ্গলে তখন অনেক রকম গাছের পাশাপাশি অনেক আম গাছ ছিল। এখনও আছে, তবে সংখ্যা অনেক কমে গেছে। তখন বৈশাখ মাস, সেদিন রাতে কালবৈশাখী ঝড় হয়েছিল খুব। তাতে আম গাছগুলো থেকে অনেক আম ঝরে পড়বে, এটাই স্বাভাবিক। ওই আমের লোভেই মধু তার সাঙ্গপাঙ্গ নিয়ে মাঝরাতে ছুটেছিল শিমুলকুড়ির জঙ্গলের ভিতর। প্রায় 10-12টা কচি কাঁচা। তো ওরা যখন সবে একটু গভীর জঙ্গলের দিকে এগিয়েছে, তখন নাকি একটা অদ্ভুত আলো দেখতে পায়। সে সময় তো ও তো ব্যাটারি ফেটারি, ও তো বাতি, মানে আপনারা যাকে টর্চ ফর্চ বলেন, ওসবের তো ব্যবহার ছিল লাই এসব অজপাড়া গায়ে। তাই ওরা একটা হেরিকেন নিয়েই বেরিয়েছিল বাইরে। কালবৈশাখীর দমকা হাওয়ার চোটে তা কবেই নিভে গেছে। যেহেতু জঙ্গলে ওরা জন্ম থেকে ঘুরছে, তাই ওদের ও জঙ্গলের আনাজ কানাচ একেবারে চিনা, হাতের তালুর মতো।
আম গাছের তলে গিয়ে হাতেরে হাতেরে আম কুড়াই লিবে, এই ভাবনা নিয়ে এগুচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওই আলো দেখে ওরা প্রথমে একটু ঘাবড়ে যায়, বুঝলেন। তারপর শিশু মনের কৌতূহলে এগিয়ে যায় ও আলোর সন্ধানে। এইভাবে এগুতে এগুতে ওরা পৌঁছে যায় একেবারে ও আলোর কাছটাতে। আর যা দেখে তাতে সাহসী বিদের কচি কাচাগুলো ভয় একেবারে জুবুথুবু হয়ে যায়। ওরা দেখে একটা প্রকাণ্ড অগ্নিগোলক, আর তার মাঝে বসে রক্তের মতো লাল ধুতি পরে প্রকাণ্ড মাংসল অথচ সুঠাম দেহের অধিকারী ঘোর কৃষ্ণবর্ণ একটা লোক। ঠিক লোক না, একটা মানুষের মতো দেখতে রাক্ষস। তার হাতে একটা মরা মানুষের মাথার খুলি, তাতে লাল টকটকে কি যেন তরল। ওই রাক্ষসের মতো লোকটা সেটা খাচ্ছে। ওরা ভাবলো এরকম লাল তো রক্ত হয়। এসব ভাবতে ভাবতে ওদের চোখ যায় একটা মরা শিয়ালের দিকে। কিছুক্ষণ আগে যেন ওই শিয়ালটাকে কেউ মেরেছে, খুব খুব বাজেভাবে মেরেছে। গলার অর্ধেকটা কেটে ফেলেছে, অর্ধেকটা ঝুলছে ঘাড়ের সাথে। সেখান থেকে এখনো রক্ত পড়ছে, চোখ দুটো খুবলে বার করা। আমি এতক্ষণ রূপচাঁদের বর্ণিত কাহিনীর মাঝে একটি কথাও বলিনি। যেহেতু সময় খুবই কম, তাই ওর থেকে সমস্ত গল্পটা শোনার লোভেই কথা বলে সময় নষ্ট করিনি অযথা। কিন্তু এইবার সহ্য করতে না পেরে রূপচাঁদকে থামিয়ে আমি বললাম, ওহ রূপচাঁদ, থামো থামো, কি ভয়ঙ্কর! উফ, ও মৃত্যুর বর্ণনা আর দিও না তুমি রূপচাঁদ, দিও না। তুমি বরং আসল ঘটনায় এসো। রূপচাঁদ বলল, ঠিকই বলেছেন বাবু, এ দৃশ্য সাধারণ মানুষের কল্পনারও বাইরে। যাই হোক, এসব কাণ্ড দেখে রীতিমতো ভয় পেয়ে যায় ও বাচ্চা ছেলেগুলা। সে ভয়ের চোটে মঙ্গলু মধুর দলেরই একটা ছেলে ভয়ে চিৎকার করে উঠে। তার এই অকস্মাৎ চিৎকার শুনে ওই কাপালিক যেদিক থেকে শব্দ আসে সেই দিকে তাকায়। সে চোখ দেখলে একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। লাল টকটকে যেন দুখানা সাক্ষাৎ মৃত্যু। চোখের ভিতর চারিদিকে শিরার আঁকি বুকি। আর চাহনি, সে যে কি চাহনি তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এইবার একটু থেমে একটা ঢোক গিলল রূপচাঁদ। আমি তক্ষুনি সুযোগ বুঝে বললাম, কিছুক্ষণ আগে দেখা চোখের থেকেও কি সেই চোখ আরো ভয়ঙ্কর রূপচাঁদ? রূপচাঁদ আমার এই কথা শুনে কিছুটা রেগে গেল যেন। বলল, আপনি বড় কথা কন বাবু, এ তো কথা বলবেন না, তাহলে আমার পুরো গল্পটা বলা হবে না। ভোরের আলো ফুটলেই তো। আচ্ছা রূপচাঁদ, বেশ, এইবার আমি আর একটি কথা বলবো না। এই যে এই মুখে আমি কুলু পাটলাম, এবার তুমি বলো। রূপচাঁদ আবার বলা শুরু করলো। হ্যাঁ, তো যা বলছিলাম, ওই ভয়ঙ্কর চাহনি দেখে মধুর দলের সব ছেলেপুলেগুলা একেবারে বুকের রক্ত শুকায় গেল। তারা কোথা হারিয়ে ফেলেছে। তাদের এই অবস্থায় দেখে ওই রাক্ষসের মতো লোকটা এটা গগন কাঁপানো হাসি দিল। এরম হাসি ওই ছেলের দল কখনো শুনে নাই কখনো। ওরা তো একেই ভয়ে জড়ো হয়ে গেছিল, তারপর ওরম হাসি। ওরা একে অপরের হাত জড়িয়ে ধরল। আর মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা, কাপালি খুব তাড়াতাড়ি এগিয়ে আসে আর খপ করে ওদের হাতগুলো টেনে ধরে। তারপর ওই আগুনের গোলকের ভেতর নিয়ে যায়। মধুর দলের একটা ছেলেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই বাচ্চা ছেলেটার গলায় বসায় দেয় এক কাটারির কোপ। মুহূর্তে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। আর এরপর একে একে মুংলু এবং দলের আলো সকলের এক অবস্থা হয়। বাচ্চাগুলা শত চেষ্টা করে এক পাও লড়তে পারল না, জানেন, যেন ওদের পা কেউ শিকল পরায় দিচ্ছে। 11টা বাচ্চা, হ্যাঁ 11টা বাচ্চাকে নির্দ্বিধায় বলি করার পর পালাইল মধুর। মধুর চোখে মুখে তখন ভয়ঙ্কর ভয়। চোখের সামনে এতগুলো বন্ধুর রক্তাক্ত দেহ, সে জানে এরপর তারই পালা। কোন কুক্ষণে যে আম কুড়াতে এসেছিল, এবার বেঘরে প্রাণটাও যাবে। হঠাৎ মধু যেন গায়ে একটু বল পায়।
সে তার পা নাড়াতে পারছে দেখে আর কিছু না ভেবে দৌড় দেয় জঙ্গল ছাড়িয়ে ও বেদে পাড়ার দিকে। তাকে দৌড়তে দেখে মনের সুখে 12 নম্বর ছেলেটার কাটা মুন্ডু থেকে রক্ত খাওয়া কাপালিকের চোখে যেন আগুন জ্বলে ওঠে। তার মধুকে চাই। তাকে ফাঁকি দিয়ে পালাবে এত বড় আস্পর্ধায় পৃথিবীর কারো থাকতে পারে, এই কাপালিকের পক্ষে সেটা মানা কিছুতেই সম্ভব ছিল না। তাই সেও কাটা মুন্ডু তৎক্ষণাৎ ফেলে দিয়ে দৌড় দিল মধুর দিকে। মধুর শরীরে যতটুকু শক্তি আছে সেটুকু নিগড়ে নিয়ে মধু দৌড়তে লাগলো। তবে কাপালিকের ক্ষমতার সাথে পেরে ওঠা কোনো সাধারণ মানুষের কর্ম না। তাই মধুও জঙ্গলের সীমানা পেরোতে না পেরোতেই কাপালিকের হাতের মুঠোর কাছে চলে এলো। কোনো উপায় না দেখে জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে থাকা একটি মাত্র কুঁড়ে ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ল মধু। কাপালিক তখন মধুর থেকে মাত্র 10 গজের মতো দূরত্বে। সাথে সাথে কুঁড়ে ঘরের দরজা খুলে গেল, আর একটা ঝাড়ুর মতো দেখতে কি একটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো পাগলা গুরুদাস। ও গুরুদাস বেদেদেরই লোক, তবে বেদেদের ও দলবদ্ধ জীবনে কোনোদিনই ঠিকও খাপ খাওয়াতে পারেনি। সারাদিন যেন কোনো একটা অন্য জগতে বাস করত গুরুদাস। কোনো একটা ও কালা জাদু চর্চা করছে, এই অভিযোগে একবার পাড়ার লোকেরা তাকে পাড়া থেকে তাড়িয়ে দিল। বিহাটও করে নাই গুরুদাস। পৃথিবীর কোনো কিছুর প্রতি যেন ঠিক মোহ নাই ওর। তাই এই বহিষ্কার তাকে খুব একটা কষ্ট দিল না। জঙ্গলের এই সীমানায় এসে সে একটা ছোট্ট কুটির তৈরি করলো, সেখানে থাকতে শুরু করলো। স্থানীয় লোকেরা বলতো গুরুদাস নাকি ওই কুটিরে ও কালো জাদু, ভূততত্ত্ব এইসব নিয়ে চর্চা করে। মধু এসব অনেক শুনেছে, তবু ওর কোনো দিন এই গুরুদাস দাদুকে খারাপ মানুষ মনে হয়। যখন মধুরা রোদের দুপুরে সাপ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গুরুদাস দাদুর দাওয়ায় এসেছে, দাদু প্রত্যেকবার ওদের ঠান্ডা জল খেতে দিয়েছে কুঁজো থেকে, কখনো কখনো মুড়ি বাতাসাও দিয়েছে। হেসে হেসে সাপ ধরার গল্প শুনেছে, সাপ ধরার কত কৌশল শিখিয়েছে। তাই এই মানুষটা যে সত্যি একটা খারাপ মানুষ এটা মানতে মধু একেবারেই চায়নি। দাদুকে দরজা খুলতে দেখে মধু যেন একটু বাঁচার আশা পেয়েছিল সেই দিন। গুরুদাসকে জড়িয়ে মধু বলেছিল, দাদু দাদু আমারে বাঁচাও, ও আমারে মেরে ফেলবে, ও আমার সব সাথীদের মেরে দিয়েছে। এইটুকু বলে মধু গুরুদাসকে জড়িয়ে হাঁপাতে লাগলো। গুরুদাস মধুর মাথায় হাত দিয়ে বলল, তো ঘরে যা, বাকিটা আমি দেখে নিচ্ছি। মধু ধীর পায়ে কুটিরের ভিতর চলে গেল। সে রাতে দাওয়ায় রাখা সামান্য জল পোড়া দিয়ে একটা গণ্ডি কাটে গুরুদাস, এবং ওই কাপালিক আগুন চোখে সব দেখতে থাকে। গুরুদাসের বাড়ির দাওয়ায় ও যেতেও পারছে না, কিছু করতেও পারছে না। চিৎকার করে বলে, তুই এটা ঠিক করলি না বুড়ো, তোকে আমি দেখে নেব। গুরুদাস কিছুটা গলা চড়িয়ে বলে, যা করবি করে লে লোভী কাপালিক, তোর একবার হাত কাঁপলো নাই এতগুলো বাচ্চার পেড়া নিতে? হ্যাঁ, ছ ছ ছ ছ ছ। ভালো করে শুনে রাখ, মধুর গায়ে হাত দিতে তোরে আমি কিছুতেই দিব নাই। কাপালিক গর্জে উঠে বলল, শুধু এই ছেলেটাকে না, পুরো বেদের পাড়াকে আমি বলি দেব। আর যদি না পারি মায়ের পায়ে নিজেকে বলি দেব, নিজেকে বলি দেব। হাসতে হাসতে জঙ্গলের দিকে চলে গেল। গুরুদাস কিছুটা চিন্তিত মুখে তার কুটিরের ভেতর ঢুকল। কুটিরে ঢুকেই ভয় সিটায় থাকা মধুর মুখটা চোখে পড়ল তার। গুরুদাস বলল, কিরে মধু, এতটা ভয় পেয়ে গেলি বাছা? তুই তো আমার সাহসী যোদ্ধা, না হলে কি ওই পাঁচি কাপালিক থেকে নিজেকে রক্ষা করতে পারতিস? হ্যাঁ? মধু কাঁচু মাচু মুখে গুরুদাসের দিকে তাকিয়ে বলল, দাদু তুমি তো আমাকে বাঁচালে, তুমি ছাড়া তো আজ আমি এতক্ষণে মংলু আর বাকিদের মতো ওই জঙ্গলে মাথা কাটা অবস্থায় পড়ে থাকতুম। দাদু গো, আমার চোখের সামনে আমার সব সাথীদের মাথা থেকে ধর আলাদা করে দিলে কাটারের কোপে। আমি কিছু
কিছুই করতে পারলাম না। মধু কেঁদে উঠল। গুরুদাস মধুর কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বলল, তুই খুব সাহসী বেটা। ওখানে তোর করার মতোই কিছু ছিল না। ও কাপালিক তার অপবিদ্যা দিয়ে তোদের জাদুটনা করেছিল, তাই তো তোরা নিজেদের জায়গা থেকে লড়তে পারিস লাই। তবে যখন ওই কাপালিক মৃত্যু খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল, পরপর 11টা বাচ্চার মাথা থেকে ধর আলাদা করে রক্ত খেতে খেতে উহা জাদুবিদ্যা কিছুটা শিথিল হয়ে পড়েছিল তোর প্রতি। আর তখনই তুই বুদ্ধি করে দৌড় দিয়েছিলি এবং রীতিমতো ওই কাপালিকের মতো স্বয়ং মৃত্যুচ্ছেও ভয়ঙ্কর এক অপশক্তির হাত থেকে বেঁচে তুই আমার কাছে এসছিস। তবে একাট কথা, ও কিন্তু তোদের বেদেদের পাড়াকে ছাড়বে ক্লাই। আর আমি এটাও জানি না এত লোককে আমি কি করে রক্ষা করব। যেখানে ওরা আমাকে কেউ বিশ্বাস করে না, ওরা আমার কথা শুনবে কেন? হ্যাঁ দাদু, ওরা তোমার কথা শুনবে ক্লাই কেনে? আমি আছি তো, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছো। আর আর ওই দুষ্ট কাপালিক আমাদের পাড়ার আরো 11টা বাচ্চাকে মেরে ফেলেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগবে ওদের তোমাকে বিশ্বাস করতে? ও সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তার আগে তুমি বলো তো, কি করলে ওই কাপালিক চিরজীবনের মতো এই বেদে পাড়ার এমনকি কোনো মানুষের আর কোনো ক্ষতি করতে পারবে ক্লাই? এসে বড় কঠিন উপাচার বাসা। ওই কাপালিকের সমস্ত অপদৈব শক্তি যদি শেষ হয়ে যায়, তাহলে একমাত্র মানুষের ক্ষতি করা থেকে বিরত করা যাবে এবং ও আর সমস্ত শক্তি চলে যাবে। ও এতটাই দুর্বল হয়ে যাবে যে এ জন্মে ও আর অপদেবী সাধনা ধারে কাছে ঘিসতে পারবে ক্লাই। দাদু, তুমি বলো কেমন উপাচার? যত কঠিনই হোক না কেন আমরা ঠিক পারবো, দেখো। আচ্ছা শোন, তবে তুই ভোরে আলো ফুটলেই তোদের পাড়ায় গিয়ে সবটা বল। ওদের বোঝায় শোনায় আমার কাছে নিয়ে আয়। কি বাসা, পারবি তো? 100 বার পারবো দাদু। আমি ঠিক উহাদের বুঝায় তোমার কাছে নিয়ে আসবো। উকাপালিকের হাত থেকে এই পাড়াকে বাঁচাতেই হবে গো দাদু, বাঁচাতেই হবে। আচ্ছা, এখন তুই একটু ঘুমিকলে আমার ওই তক্ত বসে যাইয়ে একটু শুয়ে পড়। ভোরের আলো ফুটলে আমি তোকে জায়গা দেবো ক্ষণ, কেমন? শুয়েলে, যা শুয়েলে। কিন্তু দাদু, তুমি ঘুমো বেলায়? না, আমার একটু কাজ আছে। মধু আর কিছু বলে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়ে তক্তপোষে। ভোরের আলো ফুটতেই গুরুদাস পাগলা ওকে জাগায় দেয় ঘুম থেকে। হাত মুখ ধুইয়ে মধু বেদে পাড়ার দিকে রওনা দেয়। এদিকে বেদে পাড়ায় কান্নার রোল উঠেছে। 12টা বাচ্চা ছেলে কাল রাত থেকে উধাও। পুরুষরা হাই হাই করছে, কিছুজন জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মহিলারা কান্নায় বুক ভাসাইছে। তার মধ্যে দূর থেকে মধুকে দেখে যেন ওদের বুকে কিছুটা সাহস জুটল। ওরা মধুর কাছে দৌড়ে গেল, সবাই মিলে মধুকে ঘিরে ধরল। মধুর মা শাড়ির খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে মধুকে বলল, সারা রাত কোথায় ছিলি বাচ্চা? এরম করে মা বাপকে কিছু না বলে এত রাতে কেউ বাইরে যায়? তুই ছাড়া আবার কে আছে বল, কে আছে? মধুর মা আবার ডুকরে কেঁদে উঠল। এরপর মধুকে কিছু বলার অবকাশ না দিয়ে মুংলুর মা মধুকে চেপে ধরল। কান্না জড়ানো গলায় বলল, হ্যাঁ রে মধু, আমার বাংলাটা কই? তোর সাথে তো ঘুরতো, তোর সাথেই নিশ্চয়ই কাল রাতেও গেছিল। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চাটা কোথায়? মুংলুর মায়ের সাথে বাকি মারাও গলা মেলালো, যাদের সন্তানরা আজ আর পৃথিবীতে নেই। তারা সবাই তাদের সন্তানদের ফিরে পাওয়ার আশায় আকুল হয়ে বসে আছে। এটা দেখে মধুর খুব কান্না পেল। এখন মধুর মনে হলো ওর বাকি সাথীদের মতো ওর মৃত্যু ঘটলে বরং ভালো হতো। তাহলে এত মায়ের চোখের জল, এত দুঃখ
তাকে দেখতে হতো না। এইসব ভাবনার মাঝে মধুর মনে হলো, না, ওরে ভেঙে পড়লে হবে না। এখন এই পুরা বেদে পাড়ার সব মানুষগুলার জীবন উহাকে রক্ষা করতে হবে। এই বেদে পাড়ার একটা মানুষের গায়ে কোনো আঁচ আসতে দিবে না মধু, কিছুতেই না। ধীরে ধীরে মধু সব ঘটনা সবাইকে খুলে বলল। সব কিছু শুনে পাড়ার পুরুষরা রাগে দুঃখে একেবারে ফেটে পড়ল। আর ওই কাপালিকের শেষ দিকে লিবে এটা বারবার নিজের মধ্যে গর্জন করে বলতে লাগলো। মহিলারা বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলো, আর সন্তানহারা মায়েরা বারবার সংজ্ঞা হারিয়ে ফেলল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে মধু তার এই ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে বাঁচার কথা সবাইকে বলল। গুরুদাস পাগলা অর্থাৎ তার গুরুদাস দাদুর কথা বলল। কীভাবে দাদুকে স্বয়ং মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাও বলল। আর বলল ওই পাশবিক কাপালিকের শেষ কথাগুলো, তার এই পাড়ার সব মানুষদের মেরে ফেলার প্রতিজ্ঞার কথা, এবং এর থেকে বাঁচার একমাত্র উপায় যে গুরুদাস পাগলাই বলতে পারবে সে কথাও মধু বলল সকলের সম্মুখে। সবাই এত কিছু শুনে গুরুদাসের প্রতি যেসব অন্যায় তারা করেছে, তাকে পাড়া থেকে বের করে দিয়েছে, তার ঘরবাড়ি ভেঙে দিয়েছে, এসবের জন্য আফসোস করতে লাগলো। তারপর যে গুরুদাস তাদেরকে সাহায্য করতে চেয়েছে, তাদের পাড়ার ছেলেরে রক্ষা করেছে, তার জন্য মনে মনে সবাই তাকে 100 কোটি পেন্নাম ঠুকল। সবাই মিলে ঠিক করলো আজ দুপুরে সবাই গুরুদাসের কুটিরে যাবে। দুপুর হতেই সবাই মিলে দল বেঁধে গেল জঙ্গলের সীমানায় গুরুদাসের কুটিরে। তখন গুরুদাস দাওয়ায় বসে মালা জপ করছিলেন। সবাইকে একসাথে আসতে দেখে উঠে বসলেন। দাওয়ার কাছাকাছি যেতে সবাই গুরুদাসকে দেখে একটু মৌনভাবে দাঁড়িয়ে পড়ল। তারপর সবাই হাত জোর করে তাকে পেন্নাম ঠুকে কান্না একেবারে ভেঙে পড়ল। বারবার ক্ষমা চাইল গুরুদাসের প্রতি তাদের করা অন্যায়ের জন্য। গুরুদাস সবাইকে শান্ত করে বলল, এখন পুরনো কথা বাদ দাও দেখিনি। তোমরা সবাই আমার কাছে সাত ভাই, আমার নিজের লোক। তোমাদের এই বিপদ থেকে রক্ষা করা আমার মহা অনুভবতা না, এটাই আমার কর্তব্য। তবে আমার নিজের প্রতি যথেষ্ট সন্দেহ আছে যে আমি কতটা তোমাদের জন্য করতে পারবো। ওই চতুর পাশবিক অপশক্তি যার উপাসক মানে ওই কাপালি, তার সাথে লড়াই করা যে বড় কঠিন। আর তোমাদের এই বিপদ থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো ওই অপশক্তি সমূলে উৎপাটন। তোদের প্রাণ বাঁচানোর জন্য তো আমি অপশক্তির সঙ্গে লড়াইটা করতে মনস্থির করছি। আমি জানি তোর মনের অবস্থা এখন ভালো ক্লাই, কিন্তু তা বলে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে ক্লাই। আমার এই উপাসারে যদি কেউ আমাকে সাহায্য করতে পারে তবে সে শুধুমাত্র মধু। ওর মতো সাহসী ছেলে তোদের বেদের মধ্যে আর কেউ লাই। আমি তোমাকে সাহায্য করতে রাজি দাদু। ও কাপালিক আমার বন্ধুদের নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। ও কাপালিক যাতে আর কাউকে ওরম নিষ্ঠুরভাবে খুন না করতে পারে সেইটা আমাদেরই নিশ্চিত করতে হবে। গুরুদাস মধুর মাথায় হাত দিয়ে বলে ওঠে, তুই এত বড় হলি কবে রে? হ্যাঁ। মধুর মা চিৎকার করে বলল, না মধু, তুই কোনো কিছুতেই থাকবি নি আর। মধু শান্ত গলায় বলল, মা বাবা, তোমরা মনে করো না যে আমার বাকি 11টা সাথের মতো আমাকে ওই কাপালিক মেরে ফেলেছে কাল রাতেই? আমি তো শুধুমাত্র এই দাদু আর ভাগ্যের জন্য বেঁচে গেছি গো। তাই আমার কাছে এই বাঁচার মূল্য হিসাবে এবং পুরা পাড়াটাকে বাঁচানোর লেগে আমাকে দাদুকে সাহায্য করতেই হবে। আর এই বিষয়ে আমি আর কারোর কথা শুনবো লাই। মধুর বাবা মধুর দিকে সজল চোখে তাকিয়ে থাকলো, যেন এক রাতের মধ্যে ও ছেলেটা শিশু মন থেকে পরিণত একটা মানুষের মতো কথা বলতে শিখে গেছে। ওরা আর কিছু বলতে পারল না। গুরুদাস পাগলা একটা হাত আকাশের দিকে তুলে বয়সের ভারে জরাজীর্ণ ভাঙা গলাটা একটু চড়িয়ে বলল, তোমার এখন সকলে নিচে নিচে ঘরে যাও দেখে, কেবল মধু থাকবে আমার সাথে। তোমরা সবাই সন্ধ্যের পর এখানে চলে এসো। হ্যাঁ, আজ বসেকে মাসের অমাবস্যা। আজ অঘোর ডাকিনী বিদ্যা চর্চার শ্রেষ্ঠ রাত, আর এই চর্চাই করে ওই কাপালিক। আর তোকে প্রতিরোধ করতে আমাদের যে বিশ্বাস বিদ্যার শরণাপন্ন হতে হবে তাকে ডাকার সুবর্ণ সুযোগও আছে।
ওই যে কথায় আছে না, কাঁটায় কাঁটা তোলে। ওই উপাচারে যা যা লাগবে আমি আর মধু সন্ধ্যের আগেই সব জোগাড় করবো, বুঝলি? নিয়ে আমি বসবো পিশাচ সাধনায়। এই সাধনা বড় ভয়ঙ্কর। কখনো কখনো এই সাধনার জন্য এই সাধকের প্রাণটা পর্যন্ত দিতে হয়। তবে এই পিশাচের দেখা মেলে। আমি জানি না আজ কি হবে। এই সাধনা আমি কখনো করি নাই, আজই প্রথম। মধুকে এই উপাচারে রাখার আমার একটাই লক্ষ্য, যাতে আমার কিছু হয়ে গেলে মধু উপাচার চালিয়ে যেতে পারে। নয়তো পিশাচ আসার পর যদি কোনো প্রকার আমার মৃত্যু হয়ে উপাচার বন্ধ হয়, তো সঠিক নির্দেশনার অভাবে সেই উপপিশাচ ওখানে উপস্থিত সামনাসামনি অঞ্চলে থাকা সমস্ত মানুষকে ভক্ষণ করবে। পিশাচ মানুষের চেয়ে অধিক শক্তিশালী হলেও উদয় বুদ্ধি নিকৃষ্ট মানের। তাই ওরা সঠিক নির্দেশনা না পেলে ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। তোমাদের ভয় নাই, আমি যতক্ষণ আছি তোমাদের গোটা পাড়া কিংবা মধুর কোনো ক্ষতি হতে আমি দেবো নাই। যাও যাও, এবার সব ফিরে যাও, নিজেদের কুঠিরে সবাই ফিরে যাও। ঠিক ঠিক সন্ধে নেওয়ার পরে ফিরে এসো সকলে। যাও, এখন যাও। সবাই নিজেদের কুটিরের দিকে রওনা দিল। মধুর মা একবার মধুকে জড়িয়ে ধরে নীরবে শাড়ি খুঁটে চোখ মুছে সকলের সাথে ফিরে গেল কুটিরে। মধু এইবার গুরুদাস দাদুর হাত ধরিয়ে বলল, বলো দাদু, এইবার আমাকে কি করতে হবে? গুরুদাস পাগলা মধুকে হাত ধরিয়ে কুটিরের ভেতর নিয়ে গেল। তারপর কুটিরের দরজা বন্ধ করে সামনের তাক থেকে পেরে আনলো কয়েকটা জুড়ি। তার ভেতরে লাল কাপড় জোড়ানো অসংখ্য ছোট ছোট শিশি। সেই শিশিগুলো বের করলো একে একে। তারপর লাল কাপড়গুলা খুলে দিল শিশিগুলোর উপর থেকে। কি যেন একটা মন্তর টন্তর পড়তে পড়তে এবার শিশিগুলো দৃশ্যমান হলো। লাল, নীল, হলুদ, কমলা বিভিন্ন রঙের তরল শিশিগুলোর মধ্যে। তা মধু জিজ্ঞেস করল, এইগুলো কি গা দাদু? গুরুদাস কিছুটা বিজ্ঞের হাসি হেসে বলল, এখানে কোনোটায় আছে গলায় কালো ডুরি কাটা রাজহাঁসের রক্ত, কোনোটায় আছে 2.5 দিনের শিশুপুত্রের মূত্র, কোনোটায় আবার দক্ষিণ দিকে খেতে জন্মানো প্রথম করলার রস, আবার কোনোটায় সর্ষার ফুল থেকে তৈরি মধু। এসবই পিশাচ বিদ্যার উপাচার। তারা বাছা আরও আছে। এই বলে গুরুদাস একটা পুটলি নামিয়ে আনলো। সেখান থেকে বেরিয়ে এলো ঘোড়ার নাল, মহিষের রক্ত, শেওড়া গাছের শেকড়, আরও অনেক কিছু। গুরুদাস বলল, বুঝলি মধু, আমার কাছে মোটামুটি সব কিছুই আছে, শুধু 2টো জিনিস ছাড়া। মধু উৎসাহিত হয়ে বলল, কি কি নাই বলো দাদু, আমি এক্ষুনি জোগাড় করে আনছি। গুরুদাস মধুকে এরকম উৎসাহিত দেখে কিছুটা হেসে বলল, না বাছা, এ জোগাড় করা ক্ষমতা তোর নাই। তুই বরং কুঠুরিতে বস, আমি নিয়ে আসছি। তুই কিন্তু কুঠুরি থেকে বাইরে বেরোবি নি। মধুকে আর কোনো কথা বলতে না দিয়ে গুরুদাস বেরিয়ে গেল। মধু কিছুটা মন খারাপ করে কুটিরের মধ্যে বসে সব কিছু দেখতে লাগলো। গুরুদাস যখন কুটিরে ফিরল তখন সন্ধে হবো। সে একটা ছোট্ট কাপড়ের পুঁটুলি থেকে বের করে দেখালো উপাচারে অত্যন্ত দরকারি 2টা উপাদান, সামান্য চুল এবং 1 টুকরো নখ। মধু এগুলো দেখে কিছুটা অবাক হয়ে গুরুদাসের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এইগুলো কার দাদু? গুরুদাস কিছুটা রহস্যের হাসি হেসে বলল, এইগুলো ওই কাপালিকের। মধু প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু এই নখ চুল কিভাবে আনলে তুমি? ওই ভয়ঙ্কর কাপালিক তো স্বইচ্ছায় এগুলো তোমাকে দিবে ক্লাই। গুরুদাস একটু হেসে বলল, স্বইচ্ছায় দেয় লাই। ওই কাপালিক তার সমস্ত অপবিদ্যা চর্চা করে রাতে। তাই একটা আন্দাজ করে গিয়েছিলাম যে
সারা রাত জেগে থাকার ফলে ও মরার মতো ঘুমায়। হ্যাঁ, আর ওর ডেরার সামনে গিয়ে দেখি আমার ভাবনাই ঠিক। তখন ওর ঘুমের সুযোগ নিয়ে আমি অতি সাবধানে ওর মাথা থেকে সামান্য চুল আর বাম পায়ের বুড়ো আঙুল থেকে কিছুটা নখ কেটে আনি, যাই উপাচারের প্রধান উপাদান। সমস্তটা শুনে মধু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দেখবে দাদু, আমরা ঠিক পারবো এই অপশক্তিকে আমাদের এই পাড়া আর শিমুলকুড়ির জঙ্গল থেকে নির্মূল করতে। আর যতক্ষণ না আমি এটা পারছি ততদিন আমার মুক্তি নাই, কিছুতেই না। সন্ধে ঘনিয়ে এলো আকাশ জুড়ে, পাখিরা তাদের বাসাতে ফিরল। বেদে পাড়া খালি করে সব কটা মানুষ ভিড় জমালো গুরুদাসের কুটিরের সামনে। উপাচার শুরু হলো। প্রথমেই আগুন জ্বালানো হলো, তার মধ্যে ঘোড়ার নাল, সাদা সরিষা, মরিচ ফেলে তৈরি হলো সুরক্ষা অগ্নি। গুরুদাসের নির্দেশনায় মধু সেই আগুনের থেকে একটা কাঠের টুকরো বের করে একটা মস্ত গণ্ডি কেটে দিল পাড়ার সমস্ত মানুষের চারিদিকে। গণ্ডির বাইরে কেবল থাকলো মধু আর গুরুদাস। ধীরে ধীরে উপাচারের আগুনের শিখা বাড়ল, তাতে ধীরে ধীরে সমস্ত উপাচার উপাদান ঢালতে লাগলো গুরুদাস। গুরুদাস মন্তর পড়ছে। উপাচার তখন প্রায় শেষের দিকে। চারিদিকে মধ্যরাতের নিস্তব্ধতা, শোনা যায় শুধু গুরুদাসের মন্তর উচ্চারণ। এখন কেবল পিশাচের আসার অপেক্ষা। তারপর তাকে কেবল ওই কাপালিকের চুল আর নখ আহুতি দেওয়া বাকি, তাহলেই সে কাজ সারবে। কাপালিকের সমস্ত শক্তি শুষে ফেলবে, তাকে নিস্তেজ করে ফেলবে। কিন্তু তার বদলে পিশাচের একটা জিনিস চাই। তাকে যে ডেকে এনেছে তার থেকে কি চাই এটা কাউকেই খুলে বলে নাই গুরুদাস, মধুকেও না। একসময় আকাশ বাতাস জুড়ে ভয়ঙ্কর অট্টহাসি শোনা গেল। আগুনের চারিদিক কালো হয়ে উঠে ধোঁয়ার কুণ্ডলি উঠে এলো। পিশাচ এসেছে। অবশেষে সমস্ত কষ্ট সাধনা পূর্ণ হয়েছে গুরুদাসের। গুরুদাস হাত জোর করে বলল, তুমি এসছো? আমার সাধনা সার্থক। যে সাধনা মানুষ কেবল অন্য ক্ষতি সাধনের জন্য করে, আমি তা মানুষের মঙ্গলের জন্য করেছি। আমি চাই তুমি ওই কাপালিকের সমস্ত শক্তি শুষে নিয়ে এই বেদে পাড়াকে রক্ষা করো, রক্ষা করো। এবার শোনা গেল এক পৈশাচিক গর্জন। আমি জানি তুমি কি চাও। আমার প্রেরণটা দিতে আমি প্রস্তুত। শুধু যোগ্য সম্পন্নে কি কি মন্তর আর উপাচার দরকার আমি মধুরে বলে দিই একটু। এই মধু, শোন, আমি আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই তুই ওই চুল আর নখের গোজা আগুনে আহুতি দিবি, আর সাথে বিকালে সেখানে ওই মন্তরটা পড়বি। তাহলেই এই বেদের পাড়া, এই শিমুলকুড়ির জঙ্গল ওই কাপালিকের হাত থেকে একেবারে মুক্ত, একেবারে মুক্ত। এই বলে আর কাউকে কিছু বলার অবকাশ না দিয়ে আগুনে ঝাঁপ দিল গুরুদাস। তার চোখে জল। যারা দাদুকে পাড়া ছাড়া ঘর ছাড়া করে এই বনের সীমানায় এক ঘরে করেছিল, আজ তাদের জন্য এই মানুষটা নিজের প্রাণটা পর্যন্ত বলি দিল। এতটা নিঃস্বার্থ কিভাবে হয় মানুষ? না, এখন আর কিছু ভাববে না মধু। তাড়াতাড়ি মন্তর পড়তে শুরু করলো। হাতে নিল ওই নখ আর চুলের গোছার পুটুলি। যেই না আগুনে আহুতি দিতে যাবে, ওই পুটুলি তখনই পিছন থেকে শোনা গেল এক অট্টহাসি। কি ভেবেছিস তোরা আমার শক্তি নিঃশেষ করবি? হ্যাঁ, আমাকে তোরা শেষ করবি? তোরা কতগুলো শক্তিহীন বুদ্ধিহীন সাধারণ বেদের বাচ্চা। এ তো কখনো হবে না। এর চেয়ে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে ফেলি, আর আমার আরাধ্যা শক্তির কাছে নিজেকে বলি দিই। এতে আমার মৃত্যু ঘটবে ঠিকই, কিন্তু তোদের কাছে হেরে যাওয়ার আফসোস থাকবে না। আর আমি নিজেকে নিজে শেষ করে দিলে ওই পিশাচ আমাকে না পেয়ে তোদের উপর আক্রমণ করবে।
তখনই তোরা এমনিতেই কেউ আর বাঁচবি না, কেউ আর বাঁচবি না। মধু ঘাড় ঘুরিয়ে দেখে ওই ভয়ঙ্কর কাপালিককে। মধু তৎক্ষণাৎ তুই চুল ও নখের পটলি আগুনে ফেলতে যায়, কিন্তু তার আগেই ওই কাপালিক নিজের হাতের কাটারির কোপে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। এইসব দেখে ওখানে উপস্থিত প্রতিটা মানুষ ভয় একেবারে কেঁপে ওঠে। মাথাটা ধর থেকে পড়ে যাওয়ার পরেও কাপালিকের মুখ জুড়ে সে এক অদ্ভুত হাসি। এই কয়েক সেকেন্ডের মধ্যে এত কিছু হয়ে যাওয়ায় মধু কিছু মুহূর্ত হাঁ করে বসে থাকে। একটু হুঁশ ফিরতেই তার মনে পড়ে গুরুদাস দাদুর কথা। দাদু বলেছিল পিশাচ আসার পর তাকে যে উদ্দেশ্য করে ডাকা হয় সেটাতে কোনোভাবে বাধা পড়লে সে ওখানে উপস্থিত সবাইকে শেষ করে দিবে। আর এখন তো কাপালিক মৃত, মৃত মানুষের শক্তি শুষে নেওয়ার সাধ্য পিশাচের নেই। এ কথা দাদু একবার বলেছিল। তাহলে এখন উপায়, এতগুলো মানুষকে বাঁচানোর উপায়? হঠাৎ করেই মধুর মাথায় একটা বুদ্ধি আসে। যদি সে পিশাচের কাছে নিজেকে উৎসর্গ করে তাহলে তো তার পাড়ার লোকেরা বেঁচে যাবে, আর কাপালিকও মৃত এখন, তাদের তো আর কোনো বিপদই থাকবে না। মধুর মুখে সামান্য হাসি ফুটে ওঠে। ও মনে মনে বলে ওঠে, যদি গুরুদাস দাদু পারে তবে আমি কেন না? এই ভেবে মধু ঝাঁপ দেয় আগুনে। সেই হঠাৎ ঘটে যাওয়া অঘটনে সবাই আর্তনাদ করে ওঠে। মধুর মা দৃশ্য দেখার সাথে সাথে সংজ্ঞা হারায়। মধুর বাবা কপাল চাপড়াতে থাকে। ওদের কান্নার রোলে আকাশ বাতাস কেঁপে ওঠে। এভাবে 2 ঘন্টা কাটে। ততক্ষণে উপাচারের আগুন নিভে যায়। মধু আর গুরুদাসের শরীর নিশ্চিহ্ন হয় সেই আগুনে। কাপালিক মরে কাঠ হয়ে পড়ে থাকে। বেদে পারা মুক্তি পায় এক ভয়ঙ্কর অন্ধকার অভিশাপ থেকে। তবুও তাদের মনে যন্ত্রণা, সন্তান হারানোর যন্ত্রণা। তারা তাদের জন্য জীবন দিয়েছে যারা, সেই যন্ত্রণা বুকে নিয়ে তারা ফিরে যায় তাদের ঘরের দিকে। এতক্ষণ পর আমি কথা বললাম। তাহলে তো সব অভিশাপ সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা রূপচাঁদ। তবে কালকের রাতে ওটা কি? রূপচাঁদ ততক্ষণে চাদর দিয়ে সম্পূর্ণ মুখ ঢেকেছে। ফের আকাশের অন্ধকার দূর হয়েছে প্রায়। রূপচাঁদ বলে উঠল, এত সহজে কি সব অভিশাপ কাটে বাবু? হ্যাঁ ঠিক, ওই বেদে পাড়ার ভয়ঙ্কর অভিশাপটা থেকে তখনকার মতো মুক্তি পায়, কিন্তু প্রতি অমাবস্যায় ফিরে ফিরে আসে ওই কাপালিকের অতৃপ্ত আত্মা এই শিমুলকুড়ির জঙ্গলের বুকে। তবে জঙ্গল ছেড়ে লোকালয়ে আসার ক্ষমতা ওর নেই। শুধুমাত্র অমাবস্যার রাতেই ফিরে ফিরে আসে ওই অতৃপ্ত আত্মা, মানুষের খোঁজে, তার অসম্পূর্ণ সাধনার উদ্দেশ্যে। কিন্তু ততবারই ফিরে ফিরে আসে মধু, আর আবারও হেরে যায় কাপালিক। অতৃপ্ত থাকে তার বাসনা। মধু যে কথা দিয়েছিল তার দাদুকে এই পাশবিক কাপালিককে সম্পূর্ণ বিনাশ না করা পর্যন্ত তার মুক্তি নাই। তাই যতবার ওই কাপালিক মানুষের ক্ষতি করতে আসবে ঠিক ততবারই মধু আসবে তাকে বাঁচাতে। এইবার আমি বলে উঠি, কাল রাতে মধু কি তবে আমাকেও বাঁচাতে এসেছিল? কই, আমি তো দেখতে পেলাম না তা। ঠিক তখনই আমার প্রশ্নের উত্তর না দিয়েই হঠাৎ রূপচাঁদ ব্যস্তভাবে বলে ওঠে, বসেন বসেন, আমার হাতে সময় নেই, পৌঁছে দিই আপনাকে। আমি প্রশ্নটা ফের করতেই পারতাম, কিন্তু রূপচাঁদের ব্যস্ততা দেখে সাহস হলো না। উঠে বসলাম গাড়িতে। 5 মিনিটের মধ্যে আমাকে পৌঁছে দিল আমার মামার বাড়ির দরজার সামনে। আমি নেমে পড়লাম। বললাম, আচ্ছা রূপচাঁদ, তোমায় কত ভাড়া দেব? রূপচাঁদ কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, এখন লাগবে না। আমি কিছুটা ইতস্তত করলাম। বললাম বারবার ভাড়াটা মিটিয়ে দেবার কথা, কিন্তু রূপচাঁদ কিছুতেই রাজি হলো না। সে বিকেলেই নেবে। আমি সব শেষে পরাস্ত হয়ে রূপচাঁদের থেকে পিছনে ফিরে দরজার দিকে পা বাড়ালাম। কিছুটা যেতেই শুনতে পেলাম রূপচাঁদের কণ্ঠস্বর, আমি বিকেলের দিকে এসে নিয়ে যাবক্ষণ। আপনি মধুকে দেখেছিলেন বাবু, শুধু বুঝতে পারেননি। সব কিছু এত সহজে বোঝা যায় না। আমি তৎক্ষণাৎ পিছনে ঘুরে দেখি রূপচাঁদ, গরুর গাড়ি, কোনো কিছুর চিহ্ন মাত্র নেই কোথাও। যেন এক মুহূর্তে সবকিছু উবে গেল।
আমার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। গভীর কৃতজ্ঞতার চোখে তাকিয়ে রইলাম ফাঁকা রাস্তার দিকে, যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত দাঁড়িয়েছিল আমার রক্ষাকর্তা রূপচাঁদ ওরফে মধু। সেই বিকেলে রূপচাঁদ আর ভাড়া নিতে এলো না। আমি জানতাম ও আর আসবে না। ও এই জনবসতির মাঝে আর কখনোই ধরা দেবে না। আবার কোনো নিকষ অমাবস্যায় কারো রক্ষা কবচ হয়ে ধরা দেবে ও ওই ভয়ঙ্কর শিমুলকুড়ির জঙ্গলের আশেপাশে। পার করে দেবে কোনো মানুষকে ওই জঙ্গলের সীমানা নিজ দায়িত্বে। সেবার নির্বিঘ্নে বিয়ে বাড়িটা কাটলো আমার। আমি ফিরে এলাম কলকাতায়। আর কখনোই ধূপগড়ে যাওয়া হয়নি। এরপর কেটে যায় আরো 40টা বছর, কিন্তু আজও সেদিনের ঘটনা আমার চোখের সামনে ভেসে ওঠে। আর মনে পড়ে আমার সেই রাতের রক্ষা কবচ রূপচাঁদ ওরফে মধুকে। হয়তো এখনো কোনো নিকষ অমাবস্যার রাতে কারো রক্ষা কবচ হয়ে তাকে ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে রক্ষা করে চলেছে রূপচাঁদ রূপে মধু ওই শিমুলকুড়ির নিকষ জঙ্গলে। আমাদের ইহপারে কিংবা পরপারে ভালো মন্দ দুই বিরাজমান। সাদা কালোর পাশাপাশি অবস্থান সব জগতেই আছে। কিছু মানুষ কিংবা শক্তি যেমন আমাদের নিজেদের স্বার্থে ক্ষতি করতে চায়, ঠিক সেই রকমই কিছু মানুষ কিংবা শক্তি আমাদের স্বার্থ ছাড়াই রক্ষা করে, পাশে থাকে সর্বদা। মনোহর কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। হয়তো মধুর প্রতি তার অপার কৃতজ্ঞতায় চোখটা বুঝলেন একবার। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। সবটুকু বিশ্বাস করতে ইচ্ছে করছে আজ আমাদেরও। সত্যিই তো, এই সমাজও তো তাই। প্রচুর খারাপের পাশে কিছু ভালো তো এই সমাজেও আছে। আর এই ভালোটুকুকে নিয়েই তো আমাদের এগিয়ে যাওয়া উচিত আজন্ম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে হবে মনোহর কাকাকেও। তারপর আবার পরের রোববার হয়তো শুনব নতুন কোনো মধু কিংবা কাপালিকের গল্প। সবাই বাড়ি ফেরে। সবাইকে বাড়ি ফিরতে হয়। শুধু বাড়ি ফিরতে পারে না কিছু মধুরা। সারা জীবন অন্যের পথের সারথি হয়েই থেকে যায়। ঘরবাড়িহীন, জনমানবহীন, জন্ম মৃত্যুর মাঝের ধূসর জগতে। শুনছিলেন অন্তর্লেখার শিমুলকুড়ির জঙ্গলে। গল্প পাঠে ছিল সায়ন্তন, সূত্রাধরে আমি তৃষা এবং আমার সাথে অন্যান্য চরিত্রে ছিল আর্য, ইন্দ্রনীল, পার্থ, রৌনক এবং ঋদ্ধি। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, আবহ এবং স্পেশাল এফেক্টসে ছিল রণজয়, প্রচ্ছদ নির্মাণে ছিল কৃষ্ণন্দু মণ্ডল এবং ভিডিওগ্রাফিতে ছিল শঙ্খ শুভ্র চ্যাটার্জি। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না, যাতে আমাদের গল্পের প্রথম আপডেট আপনার কাছেই যায়। আপনারা অনেকেই গল্প তো শুনছেন কিন্তু নিজেদের মতামত জানাচ্ছেন না। আরে দেরি কিসের? নিচে কমেন্ট সেকশন তো খোলা আছে, চটপট লিখে ফেলুন আপনাদের মতামত এবং পরবর্তী আপনারা কী ধরনের গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। তাহলে আজকে এই অবধি। আপনাদের সাথে দেখা হবে পরে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। শুভরাত্রি।